একটা পুরো আপেল বা একটা পুরো কমলা ছোটবেলায় আমরা কোনোদিন চোখেও দেখিনি। ডাক্তার শান্তা চৌধুরীর সঙ্গে আপনার দুবার বিয়ে হয়েছে। ওর মা রাজি ছিল না। এরকম খারাপ হাজবেন্ড আমি চাই না আসলে। একদিন ডাক্তার নিচে শুবি। জীবনটার সাথে আমার সবচাইতে লিটারালি মারামারি করতাম ছোটবেলায়। ও ক্যান্সার ধরা পড়েছে। আমি গত পরশুদিন একটা চিঠি পেয়েছি বাবার, হাতে লেখা চিঠি। চিঠির মধ্যে লেখা, ব্লেড শেষ হয়ে গেছে, তুমি আসার সময় ব্লেড নিয়ে এসো। আমি ম্যাক্সিমাম পোর্ট্রেট করি। দুঃখ একটাই, আমি জানি এখন পর্যন্ত তোমার ছবি আঁকা হয় নাই। কোন একটা অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো হয়তো আমি হারালাম। আমার বোধহয় 5টা বোনের 5 জনই বলবে যে আমি চোখ দিয়ে দেবো। তার সঙ্গে আমি অভিনয় করেছি। এই তো সেদিন কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনির গ্র্যান্ড ফিনালে উপস্থাপনাও করেছি। কত বছর ধরে চেনা, তারপরও মনে হয় অনেক কিছু জানা হয়নি। তাকে নিয়ে অনেক কথা আপনাদের বলা হয়নি। তিনি আমাদের সবার মনের মানুষ। তার সংগ্রাম আর সাফল্যের জার্নিটা অনেকটা রূপকথার গল্পের মতো। তিনি বলেন ভালো, লেখেন ভালো, ছবি আঁকা সে তো দুর্দান্ত। আর তার গান আমাদের প্রাণ জুড়ায়। আর সব কিছুকে ছাপিয়ে যায় তার অভিনয়। যে অভিনয় দেখে কেউ বলেন জীবন্ত কিংবদন্তি, কেউ বলেন তিনি বাংলাদেশের সর্বকালের সেরা অভিনেতাদের একজন। আমরা এটা ভেবে প্রতিনিয়ত উৎসব অনুভব করি আমাদের একজন চঞ্চল চৌধুরী আছেন। ডিয়ার ভিউয়ার্স, আমি মৌসুমী মৌ, আর আজ স্টার নাইটে আমার গেস্ট ভেরি এক্সক্লুসিভ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট চঞ্চল চৌধুরী। প্লিজ ওয়েলকাম চঞ্চল চৌধুরী। কি খবর? ভালো। তুমি ভালো? খুব ভালো। কেমন আছেন? আচ্ছা। আপনি হলেন প্রকৃত অর্থে স্টার, সব সময় জলজল করেন এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট সিনেমা উৎসব তারই প্রমাণ। আমরা কিন্তু আপনাকে অনেক বড় তারকা মনে করি। আপনি নিজেকে নিয়ে কি ভাবেন? খুব কঠিন প্রশ্ন। মানে শুরুতেই কঠিন বললে তো মহাবিপদ, এখন অনেক দূর যেতে হবে। আমি আসলে নিজেকে কিছুই মনে করি না, সাধারণ একজন মানুষ মনে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। পরের যদি একটা উত্তর হয় সেটা হচ্ছে যে আমি অভিনয় করি বা করার চেষ্টা করি, সেক্ষেত্রে নাট্যকর্মী। আচ্ছা, এই বছর আপনার তারকা খ্যাতি পাওয়ার 2 দশক পূর্ণ হলো। 2005 সালে সেই মুঠোফোন কোম্পানির যে বিজ্ঞাপনটি ছিল সেটি কিন্তু তখন টক অফ দ্য টাউন ছিল। আমরা তো আসলে অনেক কিছু পেয়েছি। যদি এই 2 দশকের জার্নিকে আপনাকে ব্যাখ্যা করতে বলি তাহলে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম কথা হচ্ছে আমি যে কাজটি করি সেই কাজটি আমি অনেক শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে করি। প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম ওই দিনও যে ভেতরের স্বতঃস্ফূর্ততা অথবা ভীতি অথবা ভালো লাগা অথবা কাজটার প্রতি একাগ্রতা প্রথম দিনও যা ছিল, আজও আমি ক্যামেরার সামনে দাঁড়ালে বা মঞ্চ উঠলে ওই একই ফিলটা পাই। আজকে যে আমি কাজ করছি এটাই হতে পারে আমার শেষ কাজ, যে এই সুযোগটি আমি জীবনে নাও পেতে পারি। অতএব আজকে আমার এই সময়টুকু যেন কোনো ফাঁকিতে যেন আমি না ফেলি, বেস্ট হয়। 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8 বার মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য সম্মাননা প্রমাণ করে আপনার শ্রেষ্ঠত্ব। পুরস্কার পেলে সবারই ভীষণ আনন্দ হয়। সত্য করে বলুন তো যে পুরস্কার না পেলে কি অনেক বেশি মন খারাপ হয়? প্রত্যেকটা পুরস্কার, ছোট বড় আমি বলবো না, প্রত্যেকটা পুরস্কারই এক ধরনের উৎসাহ দেয়, প্রেরণা দেয় কাজের প্রতি, একটা চ্যালেঞ্জ এনে দেয় যে পুরস্কৃত হওয়া মানে কি যে আমার দায়টা বেড়ে গেল, আমাকে আরো ভালো কাজ করে দর্শকের সাথে থাকতে হবে এবং দর্শকের এই ভালোবাসাটাকে আমাকে কন্টিনিউ করতে হবে। অভিনয় করতে গেলে তো অভিনয় শিল্পীদেরকে অনেক কিছু করতে হয়। কখনো জিমে গিয়ে চঞ্চল চৌধুরী ঘাম ঝরিয়েছে? না, আমি জিমে যাইনি, তবে আয়নাবাজি ছবির আগে আমাকে বাসায় গিয়ে একজন ট্রেনার ছিলেন, ইনি আমাকে প্রায় 1.5-2 মাস মানে এক্সারসাইজ করাতেন আমার বাসায় গিয়ে। ওই সিঁড়ি দিয়ে ওঠানামা,
10 বার 20 বার আমি পারতাম না, সিঁড়ির মধ্যে আমি বসে পড়তাম, তারপরেও গো 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 রান 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 রান, এইরকম মোটামুটি 1.5-2 ঘন্টা করে আমাকে এক্সারসাইজ করাতেন। একদম সকালবেলা চলে যেতেন, এবং আয়নাবাজির ওই টোটাল শুটিং চলাকালীন সময় আমাকে ভাত খেতে দেওয়া হয়নি। আমি আবার মাছে ভাতে বাঙালি, খেতে খুব পছন্দ করি, কিন্তু আমাকে ওই একটু সালাদ মানে শশা বা এগুলো দিত আর কি। খেতে কেমন লাগতো সেই সময়? মানে ভাতের জন্য তো অনেক হাহাকার হওয়ার কথা। ভাত দেখলে পরে চোখটা বড় হয়ে যেত। এবং যেদিন শুটিং প্যাক আপ হলো, আমার এখনো মনে আছে আয়নাবাজির শুটিং শেষ হওয়ার পর আমি অমিতাভকে বললাম যে আমার আমার যে ফিজিক এর কন্টিনিউটি তো আর লাগবে না, আমি তো শেষ, তা আমি আজ থেকে খাওয়া শুরু করবো। এবং প্রথম দিনই বাড়িতে এসে মোটামুটি আগের যে 2-3 মাস খাওয়াটা হয়নি ঠিক মতো, একদম এই পর্যন্ত খেয়েছি। ওরে বাবা! 2 বছর আগে আমাদের এক শোতে আপনি বলেছিলেন যে শত জন্মের একজন মানুষের কৃতকর্মের ফল আপনি এই এক জন্মে ভোগ করছেন। এক জীবনে তো মনে রাখার মতো অনেক চরিত্রই উপহার দিয়েছেন আপনি, যা আপনাকে অমর করে রাখবে আজীবন আমাদের মাঝে। নতুন করে আর আপনার প্রমাণ করার কিন্তু কিছু নেই, তাহলে এখন কোন তাড়না থেকে আপনি অভিনয়টা করেন? এর বাইরে আর আমি কিছু শিখিনি। অভিনয় ছাড়া আমি কিছুই করতে পারবো না। আপনি চমৎকার আঁকেন। সেই আঁকাটা আমি চারুকলাতে পড়াশোনা করেছি, ওটা আমার ওখানে এক যুগ লেখাপড়া করার, ওটা হচ্ছে আমার ওই একটা শেখার ফলাফল আর কি। তা ওটা ভেতর থেকে এক ধরনের তাড়না বোধ করি, মাঝে মধ্যে ছবি আঁকি, সেটা অবশ্য মানে ম্যানুয়ালি করি না, এখন ডিজিটালি করি, আইপ্যাডে আঁকি। তবে সময়টা খুব ভালো যায়। আমি যখন একটা ছবি, যেমন কাল রাতে আমি যে ছবিটা আঁকছিলাম, আমি ম্যাক্সিমাম পোর্ট্রেট করি, আমার প্রিয় মানুষগুলো, পছন্দের মানুষগুলোর মুখটা আঁকার চেষ্টা করি। হয়তো ফেসবুকে হয়তো একটা ছবি দেখলাম একজনের, তারপরে দেখার পর মনে হলো আরে ওর সাথে তো অনেকদিন দেখা নাই, বা ছবিটা অনেক সুন্দর, আমি পোর্ট্রেট করতে বসে যাই। সে জানেও না যে আমি তার পোর্ট্রেট করছি। এবং এই 1টা 2টো 3টে এমনও দিন যায় মাঝে মধ্যে যে 4টা ছবি, আর এই প্রত্যেকটা ছবি আঁকার সময় আমি এতটা ইনভলভ হয়ে যাই যে হয়তো আমার স্ত্রী আমাকে হয়তো চা দিয়ে গেছে বা কিছু খাবার দিয়ে গেছে, ওটা ওই রকমই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আমি আঁকছি বসে বসে। দারুণ। একটা ভুল মিথ রয়েছে যে ছোট পর্দার শিল্পীরা বড় পর্দায় খুব একটা মানে সাফল্য পায় না, কিন্তু আপনার বেলায় বিষয়টা কিন্তু একেবারেই আলাদা। যদি আমি বলি হাওয়ার কথা, মনপুরা, আয়নাবাজি, দেবী, সবগুলো সিনেমাই কিন্তু সংশ্লিষ্ট বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। এবং আমি যদি তুফানের কথা বলি, তুফানেও আমরা দেখেছি আপনি ছিলেন, সেটিও কিন্তু সেই বছরের ব্যবসা সফল চলচ্চিত্র। আবার একেবারেই সদ্য আমরা জানি যে আয় ব্যয়ের হিসাবে এখন পর্যন্ত হিট সিনেমা হচ্ছে উৎসব, সেখানেও আমরা আপনাকে পেয়েছি। মানে এই যে সাফল্য বা সফলতা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এইটা আমার কাছে মনে হয় যে বিষয়টা ঠিক না, যেটা বললো যে টেলিভিশনের পর্দায় মানে ফ্রি দর্শকরা দেখতে পান বিধায় তার ছবি টিকিট কেটে দেখতে আসবেন না, এরকম না। এই ট্রেন্ডটা অনেক আগেই ব্রেক করেছেন ফরিদি ভাই বা আসাদ ভাই, বা আগে প্রথম দিকের যারা আমাদের সিনিয়র স্টার যারা ছিলেন বা শিল্পী যারা ছিলেন, অভিনেতা ছিলেন, ওনাদের অনেক ইতিহাস আছেন। ওনারা চুটিয়ে মানে ফিল্ম করেছেন একদম দখলদারিত্বের সঙ্গে। সেই ধারাবাহিকতায় হয়তো একটা সময় আমিও টেলিভিশন থেকে বা মঞ্চ থেকে এসে সিনেমাতে অভিনয় করেছি, সেটা মনপুরা ছিল তার শুরু, যদি সাকসেসের ওই জায়গাটা আমরা যদি একটু খেয়াল করতে চাই। তারপর যা করেছি, এবং আমার পরেও অনেক টেলিভিশনের আর্টিস্ট যারা অভিনয় রেগুলার করেন, তাদের অনেক ছবিও মোশাররফ করেছে, নিশো, সিয়াম, এরা তো সবাই টেলিভিশন থেকে আসে। তা আমার মনে হয় না যে ওই কথাটি ঠিক। একটা চ্যালেঞ্জ থাকে যে আমাকে যে রেগুলার যে চরিত্রগুলোতে দেখছে টেলিভিশনে, সেখান থেকে আমি ভিন্ন আলাদা কি করছি, যে কারণে দর্শক আমার কাজ দেখতে যাবে টিকিট কেটে টাকা খরচ করে। এই চ্যালেঞ্জটা আর্টিস্টের নিতে হবে, অভিনেতার নিতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একেবারেই তাই। সিনেমা করতে হলে নাকি নাচ জানতে হয়, ফাইটিং জানতে হয়, ঘোড়ায় চড়া শিখতে হয়, আবার কখনো কখনো নায়ক হিসেবে নায়িকাকে কোলেও তুলতে হয়। সো চঞ্চল চৌধুরীকে কি কি শিখতে হয়েছে? না, সেটা চরিত্রের প্রয়োজনে যদি ঘোড়ায় চড়ার কোনো সিকোয়েন্স থাকে অথবা নাচের দৃশ্য থাকে, সেটা তো তাকে প্র্যাকটিস করতেই হবে। তা আমি ওই ধরনের চরিত্রে হয়তো আমি আগ্রহী নই, যেহেতু আমি এই কাজগুলো পারি না। আমি নাচও জানি না, আমি ঘোড়াও চালাতে জানি না, আমি ফাইটও করতে জানি না, অথবা ওই চরিত্রের ডিরেক্টর আমাকে চিন্তাও করবেন না। কিন্তু যাকে চিন্তা করবেন তাকে ওটা শিখতে হবে। আপনার সাথে কথা বলছি আর বারবার আমার চোখে ভাসছে সোনাই, কালু, সুলেমান, শরাফত করিম, আয়না, আমাদের মিসির আলী, এবং সেই সাথে চান মাঝি। মানে এক একটি চরিত্র এত নান্দনিক এবং এত শক্তিশালী অভিনয়, ভাষায় প্রকাশ করার মতো না। আমার মনে হয় যে আড্ডা দিতে দিতে আমরা একটু এক ঝলক দেখে নিতে পারি, তাহলে মন্দ হয় না। তাহলে একটু পর্দায় চোখ রাখি। আমার তো একা একা ভালো লাগে না কাকা। আচ্ছা,
আমি তো একটা বড় ভুল করে ফেলেছি। কি ভুল কাকা? তোমার চাষির প্ররোচনায় দারোগার কাছে আমি মিথ্যে বলেছি। বলেছেন আমি খুন করে পালিয়েছি, সেটা আপনি না বললেও সবাই সেটাই বুঝে নেবে, এতে আর আপনার কি দোষ? হায় হায় রে সোনাই, হায় হায় রে। ভালো করে মাটিগুলো নেড়ে দে বাবা। হ্যাঁ আনিস সাহেব, জি গোবরে পদ্ম ফুল, ওখান থেকে আইডিয়াটা নে। হ্যাঁ এই যে যেভাবে পানি দিচ্ছি প্রতিদিন এইভাবে পানি দিবি। হ্যাঁ আচ্ছা। আনিস সাহেব বলছিলেন যে তুমি নাকি যা স্বপ্নে দেখো তা সত্যি হয়। শুধু স্বপ্ন না, আর যা মনে আসে তাই সত্যি হয়। ও মা, তাই নাকি? কেন, আপনার বিশ্বাস হচ্ছে না? না 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 না, বিশ্বাস হবে না কেন? এই পৃথিবীতে তো কত ধরনের অদ্ভুত ঘটনাই ঘটছে। সামনাসামনি লাগে, বোঝো না এই ব্যাপারটা? কি খাবেন, চা না কফি? আমার কিছু লাগবে না। আপনি না চাইলেও আপনার ব্রেন কিন্তু ক্যাফিন চাচ্ছে। আমার যে ক্যাফিন দরকার সেটা চা বা কফিতে নেই। বন্ধ কর, এখানে থাম, এখানে মাছ আছে। শোন, মহাজনরা আমাকে টাকায় বড় লোক হয়, আমরা মাঝিরা সাগরে মাছ বেচে যদি একটু বাড়তি টাকা আয় করি সেটা সকলের জন্য ভালো না? ওই নোটিশ ছেলে এই বাসিটা বোঝে। কিন্তু নৌকোয় মাইয়া মানুষ কি কমাজি? এখন তো করারও কিছু নেই, আজকে থাক, সকাল হোক তারপর চিন্তা করে দেখবো। উফ, সবকটি মাস্টারপিস। তো ডিয়ার সুচিন্ত চৌধুরী, গত বছর তো হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই যে জীবনের এতগুলো বছর পার করলেন, কি মনে হয় মানে কোন জায়গাগুলোতে আফসোস রয়ে গেছে বা অপ্রাপ্তি রয়ে গেছে? আমার কোনো অপ্রাপ্তি নাই। আমার জীবন, আমার যোগ্যতা যতটুক আমি আশা করেছিলাম তার চাইতে অনেক 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 বেশি পেয়েছি, বিশেষ করে দর্শকের ভালোবাসা। আমার যেখান থেকে এই যুক্ত হওয়া অভিনয়ের সঙ্গে এবং আমি এইরকম একটা রাস্তা পার হব বা এমন কিছু জায়গায় আমি দাঁড়াতে পারবো, এটাই আমার কাছে আনএক্সপেক্টেড। হ্যাঁ, অপ্রাপ্তি একটা বিষয় আছে যে সুন্দর একটা দেশ চাই, অনেকগুলো সিনেমা হল থাকবে, বিনোদনের জন্য মানুষ মানে নির্মল বিনোদন পাবে। এই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের সিনেমার যে অবস্থা, আমরা যাদের জন্য কষ্ট করি দর্শকের জন্য, তো সেই দর্শকরা ফেরা শুরু করেছে। লাস্ট 2 ঈদে যে পরিমাণ সিনেমার হলে দর্শক এসেছে, এটা খুব আশাব্যঞ্জক আমি মনে করি। কিন্তু এটা একটা সুন্দর সুন্দর দেশ চাই, সুন্দর সিনেমা চাই, সুন্দর একটা কালচারাল পরিবেশ চাই। একটু যদি বলি, তারকাদের জনপ্রিয়তা তো কচু পাতার পানির মতো অনেকটা। কখনো ভক্তরা ভালোবেসে আকাশে তুলে ফেলেন, আবার মুহূর্তেই মাটিতে ফেলতেও দ্বিধাবোধ করেন না। এটা নিয়ে কখনো দুঃখ বা হতাশা হয়, অভিমান হয়? একটু কষ্ট মাঝে মধ্যে হয়, কিন্তু এটাকে আমি খুব বেশি বড় করে দেখি না, কারণ যত ভালোবাসা আমি পেয়েছি এটা তো পাওয়ার কথা ছিল না। আর আমি তো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একজন মানুষ, সাধারণ মানুষ। তো একজন মানুষের তো ভুল ভ্রান্তি থাকতেই পারে, যে কোনো কারণে যারা আমাকে ভালোবাসেন তারাই আবার আমাকে হয়তো কোনো কোনো কারণে ঘৃণা করতে পারেন, ভুল বুঝতে পারেন। সেক্ষেত্রে আমার ভুল আছে বিধায় অথবা আমার চলার পথে সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে হয়তো আমার ভবিষ্যৎটাকে আমি আমার মতো করে আবার সংশোধন করে নেব, গুছিয়ে চলবো, এটা আমি মনে করি। এটা জীবনের একটা প্রক্রিয়া, এটা সাধারণ প্রক্রিয়া, এটাকে অ্যাভয়েড করে আসলে যাওয়ার কোনো উপায় নেই। একদম। তবে আজ আমরা স্টারি আড্ডা দেব, নো অভিমান, অনলি ফান, হবে গান। আমার কিন্তু একটু চায়ের তৃষ্ণা পেয়েছে, আমি চা খাবো। আপনি চা খাবেন? অবশ্যই। রং চা নাকি দুধ চা? রং চা। রং চা, ওকে। তবে তার আগে শর্ত হলো আমাকে গান শোনাতে হবে। এমা, এটা না হলে কিন্তু আমি চা খাচ্ছি না বা চা খাচ্ছি খাচ্ছি তো করতে ইচ্ছা করে না। প্লিজ, গানটা গাইতে ইচ্ছা করে না, তারপরে গাইতে হবে। হ্যাঁ, গাইতে তো হবেই। ওই যে আমি মনপুরার দৃশ্যটা দেখার সাথে সাথে একটু আবেগী হচ্ছিলাম, একটু চোখটা একটু ভিজে আসছিল। আমি একটু দর্শকের চোখটা একটু দেখি ভেজাতে পারি কিনা। নিশ্চয়ই। আগে যদি জানতাম রে বন্ধু,
তুমি হইবা পর ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। উজানে ভাসাইলাম নাও, ভাটি কোথাও নাই, আমার আমি ছিলাম নাকি, তুমি কোথাও নাই। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। অনবদ্য। এই না হলে আমাদের অলরাউন্ডার। অবশ্যই চা খাওয়াবো দর্শক, আমাদের দুজনে চা খাওয়ার সময় হয়েছে, তবে আপনারা কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। কেমন হয়েছে? খুব সুন্দর। চা কি তুমি মানে রান্না মানে বানিয়েছো? আপনার সামনেই তো বানালাম। যাই হোক, এতটা পচানোর দরকার নেই, আমি কিন্তু চা বরাবর ভালোই বানাই। হ্যাঁ, ঠিক আছে। দর্শক, ওয়েলকাম ব্যাক ইন আওয়ার ভেরি স্পেশাল শো স্টার নাইট। আর আমাদের সঙ্গে রয়েছেন আওয়ার প্রাইড চঞ্চল চৌধুরী। একটা কথা বলুন তো, মিডিয়াতে অর্থাৎ শোবিজ ওয়ার্ল্ডে আসলে কি কোনো বন্ধু হয় যাকে আমরা বলতে পারি প্রকৃত বন্ধু, নাকি সব কিছু মানে কাজের জন্য? না না, অবশ্যই বন্ধু হয়। বন্ধু না হলে পরে কাজ কিভাবে হয়? একটা সম্পর্ক তো লাগেই। আমরা যখন একজন নির্মাতার সাথে কাজ করতে যাই বা কোয়ার্টিস্টের সঙ্গে যখন কাজ করি, তার সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয় না? এখন সেটা নির্ভর করে যে দুইজনের আন্ডারস্ট্যান্ডিংটা কতদিন পর্যন্ত থাকে। অবশ্যই বন্ধু আছে। চঞ্চল ভাই, শিল্পের অনেক ক্ষেত্রেই আপনি নিজেকে রাগিয়ে নিয়েছেন, বাদ আছে কোনো ক্ষেত্র বা ইচ্ছে আছে নতুন কিছু করার সেটাকে নিয়ে? না না না, যা করেছি এটা আমার জন্য অনেক বেশি। আমি বরং আরো কমাতে চাচ্ছি। যেমন এখন একটু ছবি আঁকতে চাই, আবার গানটা গাইতে চাই না, কারণ ওটা আমার কাজ না। অভিনয়টাই শুধু করতে চাই। আচ্ছা, এটা আসলে এক ধরনের ক্ষুধা। এই ক্ষুধাটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কাজগুলো করব। একটা ব্যাপার জানতে চাই, যখন চারুকলাতে পড়তেন অনেক সময় তো গাছের নিচে বসে বন্ধুদের সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে গান করতেন সমস্বরে। কি কি বাদ্যযন্ত্র আপনি বাজাতে পারেন? ছোটবেলা থেকে মানে যখন গ্রামে ছিলাম, প্রত্যেকটা পরিবারেই কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট থাকতো, হারমোনিয়াম, তবলা, খোল, তারপর মন্দিরা। তো এগুলো ছোটবেলা থেকে এগুলো আসলে টুকটাক বাজানো। সেটা কোনো মানে আলাদা কোনো শিক্ষা না, কোনো একাডেমিক কোনো শিক্ষা না। থিয়েটারে আসার পর ওই মানে হারমোনিয়ামটাই একটু আরেকটু ঠিকঠাক মতো বাজানো, বা যেহেতু থিয়েটারের সঙ্গে মিউজিকের অনেক বেশি একটা সম্পর্ক যে লাগে, সম্পৃক্ততা লাগে, ওইটা একটু চর্চাটা ওখানে একটু হয়েছে। তো যেমন মঞ্চে আমার প্রথম কাজ ছিল, আমি একজন মধ্যবয়সী হারমোনিয়াম বাদক একটা কীর্তনিয়া দলে। তো তখন আমাকে ওই হারমোনিয়ামটা বাজাতে হতো। এইভাবে প্র্যাকটিস আর কি। পারি কোনো কিছুই না, কিন্তু এই নাড়াচাড়া করতে পারি। সবকিছুর উপরে একটা ধারণা, প্রাথমিক ধারণা। এবার স্টার নাইটে এই আয়োজনে আপনাকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। চলুন কথা না বাড়িয়ে আগে দেখি সারপ্রাইজটা কি। আমি জামাল আহমেদ। আমি চারুকলায় 1988-89-এ জাপান থেকে এসে লেকচার হিসেবে জয়েন করি। তখন আমি ইয়াং টকবগা। তো একদিন দেখি চারুকলায় ক্রিকেট খেলা হচ্ছে, কাঠের বলে ক্রিকেট খেলা হচ্ছে, এবং একজন বল করতেছে, খুব ফাস্ট বলার, আর একজন ব্যাটিং করছে উইদাউট প্যাড, কোনো গার্ড নাই, প্যাড নাই, খেলছে। তো আমি হঠাৎ করে, আমি যে ক্রিকেট খেলতাম, আমি বললাম, ভাই তোমরা যে খেলতেছো, এত ফাস্ট বল করতেছে, তোমার যদি লাগে একটা, তোমার কিন্তু জীবন শেষ, যার মতো লাগলে কিন্তু খবর আছে। এই কথা বলাতে সে হাসি দিছে। ওই যে হাসি দিছে, ওই হাসি কিন্তু এখনও একই হাসি সেই চঞ্চলের আছে। এইভাবে তার সঙ্গে পরিচয়। তারপর সে বলে, স্যার আমি তো, সে আমার ডিপার্টমেন্টের না, সে ক্রাফট ডিপার্টমেন্টে, কিন্তু সে বলে, স্যার আমি আপনার খুব ভক্ত, আপনার ছবি ভালো লাগে। আমার আচ্ছা তাই নাকি? তো আমি বললাম, ও কী, আমি জানি না তখন সে যে অভিনয় করে কিংবা করতো। খুব ভালো অভিনয় করে এবং ন্যাচারাল। আর সে যখন কথা বলে সবার সঙ্গে অমায়িক
এবং হাম্বল যেটা বলি, এটা কিন্তু খুব দরকার একটা শিল্পীর। চঞ্চলের একটা ভালো গুণ আছে, সে কিন্তু খুব টিচারদের কিংবা সবাইকে খুব সুন্দরভাবে অমায়িকভাবে মিশেন এবং তার কোনো প্রাউড নাই। যেমন মনপুরা সিনেমাতে যখন তাকে হলো, তখন আমাকে ফোন করে, স্যার আসেন না একটু দেখতে, আমি কাছ থেকে যাবো না, আমি আসছি। সে আমার বাসায় এসে কিন্তু প্রিভিয়াস শোতে নিয়ে গেল হলে, চলো একসঙ্গে বসে দেখবো। এই যে তার যে একটা আমি দেখবো ওর পাশে বসে, এটা কিন্তু তার দারুণ একটা আমি মনে করি ইচ্ছা, এবং এই জন্য সে কিন্তু এখন এত বড় আর্টিস্ট হচ্ছে এবং আরও হবে নিশ্চয়ই। সারপ্রাইজ এখনো শেষ হয়নি। আমার কাছে ওর অভিনয় অসাধারণ লাগে, বন্ধু হিসেবে বলছি না, এটা যদি আমার রুচিবোধের জায়গা থেকে বলি বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, চঞ্চলকে যখন কাস্টিংয়ে দেখা যায় বিভিন্ন বিখ্যাত তখনই বোঝা যায় চঞ্চলের জায়গাটা আসলে কোথায়। মানে না হলে আসলে পদাতিকে মৃণাল সেনের মতো ক্যারেক্টার আসলে চঞ্চলকে কাস্ট করা হয় না। আমি হাওয়ার কথা বলতে চাই যে হাওয়াতে চঞ্চল অসাধারণ, এই ধরনের একটা ক্যারেক্টার করতে পারা মানে, এবং সেইটাকে এইভাবে মানে রিমার্কেবল করে তোলা, এবং আপনি কোনোভাবে মাথার থেকে ওই চঞ্চলকে ওই যে ভয় পাইছিস, মানে চঞ্চলকে আমরা যে চঞ্চলকে চিনি ওই চঞ্চলকে কিন্তু ওইখানে আইডেন্টিফাই করা যায় না। মনপুরের চঞ্চল আর যদি আপনি হাওয়ার চঞ্চল দেখেন, কমপ্লিটলি আলাদা, একদমই আলাদা। বা আমি যদি বলি যে আয়নাবাজিতে যে চঞ্চল, সেই চঞ্চল আর হাওয়ার চঞ্চল কেউ মিলাইতে পারবে না, ও ওন করে নেয় ক্যারেক্টারটা। আমি একদমই বন্ধু হিসেবে বলছি না চঞ্চল, মানে এইটা তুই ক্রিয়েট করছিস আসলে। এবং চঞ্চলকে আমি মনে করি যে সে যে কোনো দেশের যে কোনো ফিল্মে কাজ করার যোগ্যতা তার আছে, এবং আমি সেটা দেখতে চাই। এই শুভকামনা করি তোর জন্য, ভালো থাকিস। অসাধারণ, কি বলবেন? আমি আশ্চর্য হচ্ছি আসলে, সত্যি। প্রথমে যিনি কথা বলেন আমার টিচার জামাল স্যার, আমার অনেক প্রিয় শিক্ষক জামাল স্যার, শিশির স্যার, আফজাল স্যার, মানে সরাসরি যাদের মানে হাতে কলমে আমাদের ছবি আঁকা শিখিয়েছেন চারুকলায়। তা জামাল স্যার আমার সম্পর্কে এরকম বললেন, আমি ওনার প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা। আর পরে যিনি বললেন ও হচ্ছে আমার বন্ধু, চারুকলারই বন্ধু, আহসান ইকবাল ইকো। ও আবার একটু বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে, ক্রিটিক টাইপের কথাবার্তা বলে, মানে ওর কাছ থেকে একটু ভালো কথা শোনা এটাও কিন্তু অনেক মানে কঠিন, বিশাল ব্যাপার। তা আমার বন্ধু আমার জন্য শুভকামনা জানালো এবং যে কথা বলে আমি সত্যি সারপ্রাইজ হচ্ছি যে আমি আসলে কোথায়, আমি কে। এটা মাঝে মাঝে আমি মানে ইচ্ছা করেই ভুলে যাই যে এত মানুষের ভালোবাসা, এত মানুষের দোয়া আশীর্বাদ, মানে এটা এক জন্মে আসলেই পাওয়া সম্ভব না। আর একটু সারপ্রাইজ দেব, আর একটু সারপ্রাইজ দেই। দাও। আর একজন চারুকলার বন্ধু যিনি আমাদের অসম্ভব ভালোবাসার গুণী নির্মাতা, বলুন তো কে? আচ্ছা আচ্ছা, আমি ক্লু দিচ্ছি, তিনি হচ্ছেন মিস্টার হাওয়া হাওয়া সুমন। এক্স্যাক্টলি। দেখি তাহলে। চঞ্চল ভাই মানে হচ্ছে আমার কাছে একটা হাসি মুখ। আর সেকেন্ডলি যদি বলি চঞ্চল ভাইয়ের সাথে আমার কাজের জায়গায়, সেটা হচ্ছে হাওয়া। সো আমি যখন কাজটা শুরু করি, ওই কাজটা অনেক ডিফিকাল্ট ছিল বিকজ অফ সমুদ্রের শ্যুট। সো পুরো ব্যাপারটা নিয়ে আমি অনেক টেনশন করছিলাম। তো এই ছবিটার অনেক আগে থেকে চঞ্চল ভাই এই ছবির সাথে যুক্ত হয়। যদিও চঞ্চল ভাই আমার ইউনিভার্সিটির বড় ভাই, যদি সরাসরি বলি চঞ্চল ভাই আমার শিক্ষক, বিকজ অফ আমি যখন চারুকলায় ভর্তি পরীক্ষার জন্য একটা কোচিং হয়, সেখানে চঞ্চল ভাইরা সেখানে টিচার হিসেবে ছিলেন, ওনাদের ব্যাচটা। সো সেই হিসাবে চঞ্চল ভাই আমার টিচার। কিন্তু চঞ্চল ভাই এমন একটা ভাব করে যে চঞ্চল ভাই আমার থেকে প্রায় কাছাকাছি বয়সের, কিন্তু চঞ্চল ভাইকে আমি ওই জায়গা থেকে দেখি না। যদিও চঞ্চল ভাই আমার বন্ধুই এক কথায়। কিছু মানুষ আছে যারা হাসাতে পছন্দ করে, চঞ্চল ভাই সেই মানুষটা। চঞ্চল ভাই অনেক ফুর্তিতে থাকতে পছন্দ করে, এবং চঞ্চল ভাই মানুষ হিসাবে যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, শুধু তার কাজ না, মানুষ হিসাবে, সেটাকেই আমি সবচেয়ে বেশি রেসপেক্ট করি। ভালোবাসা চঞ্চল ভাইকে। দুর্দান্ত, কেমন লাগলো? সুমনের সাথে তো অনেক দিনের বন্ধুত্ব। ও বললো যে আমি টিচার, ব্যাপারটা একদমই তা না। ওদের কোচিং করাতাম আমাদের ব্যাচ। আমরা যখন থার্ড ইয়ারে পড়ি, ওরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয় যখন, চারুকলার সিস্টেমই এটা। যেমন আমাদের সময় যারা আমাদের থার্ড ইয়ারে পড়তো, আমাদের হ্যাঁ সিনিয়র ছিল। আর সুমন যা বললো, আমি কোনো কিছুই আমি দ্বিমত পোষণ করছি না। ও আমার এইটুক, ও তো আসলে ডিরেক্টর হিসেবেই কথা বলার কথা ছিল বেশি, কিন্তু আমার ভেতরের যে মানুষটা, সেটাকে ও একভাবে প্রকাশ করলো। থ্যাংক ইউ সুমন, অনেক ভালোবাসা।
আমি কিছুক্ষণ হাওয়ার প্রসঙ্গেই থাকতে চাই। আমি দেখেছি ওপার বাংলার একটি উৎসবে হাওয়া সিনেমা দেখার জন্য ভোরবেলা থেকে সবাই টিকিটের জন্য লাইন ধরেছিল, 2 দিন ব্যাপী, কেউ বসে কেউ বা দাঁড়িয়ে এই সিনেমা উপভোগ করেছে। এটা আমি সচক্ষে আমার দেখা, চাক্ষুষ দেখা। এবং হাওয়ার যখন বিশেষ প্রদর্শনী নন্দনে হচ্ছিল, আমি হোটেলে ছিলাম, আমরা একটা বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আমরা গিয়েছিলাম প্রথম, এবং সকালে ভোর থেকে যে লাইন শুরু হয়েছে কয়েক কিলোমিটার দীর্ঘ, ওইখানকার সাংবাদিকরা আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে ওই ভিডিও করে ছবি তুলে পাঠাচ্ছিল যে হাওয়া দেখার জন্য, মানে সিট বোধহয় সম্ভবত 900, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না। ভোরবেলা থেকে একদম পেপার বিছিয়ে বসে আছে। আমি ওটা আমার এখনো মানে গুজবাম্প হচ্ছে। মানে বহির্বিশ্বে এখন পর্যন্ত সর্বকালের সবচাইতে ব্যবসা সফল বাংলা চলচ্চিত্র হচ্ছে হাওয়া। এই অর্জনকে আপনি কিভাবে দেখেন? এই অর্জনটার পেছনে সবচাইতে বড় ভূমিকা তো আমার ডিরেক্টরের, মেজবাহ রহমান সুমন। ও গল্পটা ভেবেছে, অনেক বছর ধরে গল্পটা ও নার্সার করেছে, এবং সেই জায়গা থেকে যে প্রস্তুতি নিয়েছে, সেই সঙ্গে টোটাল টিমের একটা ভূমিকা, এবং এই ছবির পেছন দিক থেকে যারা সাপোর্ট করেছে। এই ছবি নিয়ে যে উন্মাদনা আমি দেখেছি রিলিজের পর, আমার সবচাইতে এই মানুষের কথা এখন আমি সঙ্গত কারণে আমাকে বলতে হবে, পিন্টুদা, অঞ্জন চৌধুরী পিন্টুদা। উনি এই ছবিটি আমার জানা মতে এসকেএসের 38 সিটের যে হলটা আছে, উনি বোধহয় 1 মাস কি 40 দিন উনি পার্সোনালি ওটা বুক করে রেখেছিলেন ওনার বন্ধু বান্ধব বিভিন্ন সবাইকে দেখানোর জন্য। এবং প্রায় শতেই আমাকে আবার বলতেন, চঞ্চল ফ্রি আসো কিনা, চলে আসো, আজকে অমুক আমার সাথে এরা দেখবে, আমার অমুক বন্ধুরা দেখবে, তুমি আসো। তা একটা ছবি শুধুমাত্র যে নির্মাণের সামনের ঘটনাগুলোই আমরা দেখি তা না, এর পেছনেও অনেক ঘটনা থাকে, কারা ইন্সপায়ার্ড করছে এবং সাকসেসফুলি আমরা কাজটা কিভাবে করলাম। এটা একটা টিম ওয়ার্ক, এবং এই টিমের সঙ্গে যারা যারা ছিল পর্দার সামনে বা পর্দার পেছনে, সবারই একটা ভূমিকা আছে। হাওয়া যে জায়গায় পৌঁছেছে, এই হাওয়া সিনেমা নিয়ে যখন ওপার বাংলার একটি উৎসবে আপনি গেলেন, তখন আমরা একটি ছবি দেখে খুব আপ্লুত হয়েছিলাম। মানে আমাদের বিগ বি অমিতাভ বচ্চন এবং কিং খান, শাহরুখের সঙ্গে আপনার ছবি দেখেছিলাম। সামনাসামনি তাদেরকে কিভাবে দেখেছেন? ওটা ছিল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আর কি, ওই জাস্ট ওই একই বছরে। মানে এক একটা সময় যায় না, আমি ওই সময়গুলো আসলে আজীবন মনে থাকে। একই মঞ্চে যাদের সঙ্গে আমি মঞ্চটা ভাগ করে নিলাম বা আমার সুযোগ হলো সেখানে দাঁড়ানোর, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, মানে এইরকম, তো তাদের সঙ্গে আমি একটা জায়গায় দাঁড়াতে পেরেছি বা ওই মঞ্চ শেয়ার করেছি, বা আমার কাজের পেছনে যাদের সাপোর্ট ছিল, এবং এটা আমি শেয়ার করেছিলাম। বেসিক্যালি আমার অজয়দার সঙ্গে বেশি কথা হয়, মানে হাওয়ার সময়টাতে অজয় কুণ্ডু আমাদের পেছনের আরেকজন মানুষ, অভিভাবক আরেকজন, আমি সবকিছু অজয়দার সঙ্গে শেয়ার করতাম। এবং ঠিক ওই দিনের কথা আমার মনে আছে, হাওয়া নিয়ে যা হতো এবং শো বাড়ানো, এবং পরের ওই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যে কয়টা শো করার কথা ছিল, সেই শোতে দর্শককে আসলে করা যাচ্ছিল না, শো বাড়াতে হলো। তখন আমি আবার অজয়দাকে ফোন দিলাম যে, অজয়দা একটু এখানের দর্শকের এত চাপ, নন্দন থেকে আমাকে বলেছে আপনি এসছেন, যদি একটু প্রডিউসারকে বলে আর 1-2টা শো যদি আমাদের বাড়িয়ে দেন, কারণ আমরা তো চাপ সামলাতে পারছি না। স্মরণে থাকবে, আসলে সবকিছুই স্মরণে থাকবে। এটা আমার নিজের অর্জন না, একদমই একার অর্জন না, এটা আমার যা কিছু আমার ইন্ডাস্ট্রির অর্জন। আমি সবসময় মনে করি আমার দেশের দর্শক আমার কাজ দেখে ভালোবেসে আমাকে এই জায়গায় এনেছে, বা আমি যাদের সঙ্গে কাজ করেছি, কাজ করার ফলশ্রুতিতে আমি এই জায়গায় আসতে পেরেছি। তা সো আমার যে কোনো অ্যাচিভমেন্ট, সেটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড হোক, একটা মেরিল প্রথম আলো হোক, ছোট বড় যে কোনো অ্যাওয়ার্ড হোক, বা দেশে বা বাইরের যে কোনো ধরনের আমার সেখান থেকে কোনো ধরনের প্রশংসা আসুক, যা আসুক, এইটার জন্য আসলে আমার দেশের দর্শক, সাধারণ দর্শক, এবং আমি যাদের সঙ্গে কাজ করি, যাদের সঙ্গে কাজ করে আজকে এত বছর কাজ করে এখানে এসেছি, সবাই এটার অংশীদার। একেবারেই তাই। আপনি সবসময় খুব বিনয়ী, এটা আমরা সবাই জানি। তবে শিল্পী চঞ্চল চৌধুরীর আরও একটি দিক আমাকে বরাবরই খুব মুগ্ধ করে, আর তা হচ্ছে আপনার যারা সহকর্মী রয়েছেন, বন্ধু বা ভালোবাসার মানুষ, তাদের বিশেষ দিনে খুব চমৎকার দুর্দান্ত স্কেচ এঁকে আপনি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উইশ করেন। এবং আমি এটা বরাবরই দেখি যে সবাই খুব খুশি হয়, আনন্দিত হয়, এবং এই ভালো লাগাটা অন্যরকম। এই কাজটি কেন করেন? খুব যখন অভিনয় নিয়ে ব্যস্ত থাকি তখন পারি না, নানান কারণে অনেক সময় একটু অবসর বেশি পাই, তখন অনেকের সঙ্গে হয়তো দেখা নাই, অনেকদিন দেখা হয় না, কথা হয় না, তো তাকে একটু চমকে দিতে ইচ্ছা করে। আর একজন অভিনেতার কাজই তো দর্শককে চমকে দেওয়া। তা শুধু দর্শকদেরকেই চমকাই না অভিনয়ের মাধ্যমে, আমার যারা আশেপাশের মানুষ,
সেটা আমার বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, অথবা আমার কলিগ হোক, সবকিছু, যে তাদের কোনো বিশেষ একটা মুহূর্তে যদি আমি একটু চমক দিতে পারি, তাহলে তার ওই হাসিটা বা সেটা দেখার পর সে ফোন করে আমাকে যেটা বলবে, এটা আমার শুনতে ভালো লাগে। আচ্ছা, আমি কিন্তু আপনার আঁকা কিছু স্কেচ মিলিয়ে একটা কম্পাইল করেছি, দর্শকদেরকে দেখাতে চাই। দেখাবো? অবশ্যই অবশ্যই। চলো তাহলে দেখি নেই। রুম্মান রশিদের হেয়ার স্টাইল। দুঃখ একটাই, আমি জানি। কি সেটা? এখন পর্যন্ত তোমার ছবি আঁকা হয় নাই। এটাই তো, এটা কোনো কথা হলো যে এত বউ বউ বলেন মুখ দিয়ে? অরিজিনাল বইয়ের ছবি আছে কিন্তু নকল বইয়ের ছবি নাই। এটাই তো আমি তো দেখছিলাম, এবং আমি কত বড় মনের যে অরিজিনাল বইয়ের ছবিটা কিন্তু ঠিকই রেখেছি। আচ্ছা, দর্শকের কি মনে আছে যে আমরা বলিতে তুমি আমার স্ত্রীর চরিত্র অভিনয় করেছিলে এবং তোমাকে আমি যাচ্ছে তাই এরকম খারাপ ব্যবহার করতাম? ভীষণ রকম খারাপ, এত এরকম খারাপ হাজবেন্ড আমি চাই না আসলে। একদিন রাগ করে নিচে শুবি। বাট আমি এখনো তাকে ভালোবাসি এবং আমি জানি নিগার কিন্তু নিগারকে সবাই মনে রেখেছে। আচ্ছা, আমি তোমার ছবি এঁকে দেবো। তোমার জন্মদিন কবে আসবে সেই অপেক্ষা। 12 নভেম্বর। দরকার নাই, এত দেরি দরকার নাই। আমি তোমাকে যত দ্রুত সময় আমি এঁকে দেবো। তুমি শুধু তোমার একটু ভালো ক্লোজ ছবি আমাকে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই পাঠিয়ে দেবো। তবে এই দুঃখ আপাতত দূর করার জন্য আমার একটা টি ব্রেক নেওয়া দরকার। দর্শক, ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। গরম চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা খুব কিন্তু অদ্ভুত, একই দিনে তুমি দুইবার চা খাওয়ালে। কারণ অনেক গল্প করছি আমরা, এক একটা সময় চলে যাচ্ছি, দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে তারপর আসছি। দর্শক, আরও একবার ফিরে এলাম স্টার নাইটে। আর স্টার নাইটে আজ আমার অতিথি ভেরি ভার্সেটাইল চঞ্চল চৌধুরী। চঞ্চল ভাই, আপনি একজন স্টার, সব সময় ফ্ল্যাশ, ক্যামেরা, লাইট সব কিছুর মাঝে থাকতে হয়। কিন্তু আমি এমনটা শুনেছি যে হাই স্কুলে ওঠার আগ পর্যন্ত আপনি তেমন করে কোনো ছবিও তোলেননি। তোলা হয়নি, কারণটা হচ্ছে যে আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি, আমি যখন কলেজে পড়ি তখন আমার গ্রামে ইলেকট্রিসিটি গেছে। আচ্ছা। তার আগ পর্যন্ত আমাদের কোনো ইলেকট্রিসিটি ছিল না। টেলিভিশন, সাদা কালো টেলিভিশন, আমরা ছোটোবেলায় হাতে গোনা, আমাদের যে চেয়ারম্যান ছিলেন তখন, চেয়ারম্যান বাড়িতে একটা টেলিভিশন ছিল, আর আমারই একটা বন্ধু, ওর নাম তোফাজ্জল, ওদের বাড়িতে একটা সাদা কালো টেলিভিশন ছিল, এবং সেটা চলতে হচ্ছে ওই যে ব্যাটারি দিয়ে, মাইকের ব্যাটারি। হ্যাঁ, এই তো ছবি তুলতে গেলে তো স্টুডিও লাগে না, স্টুডিও ছিল না তখন। ওই উপজেলা থেকে ফটোগ্রাফার আসতো, ক্যামেরা গলায় ঝুলিয়ে ওই সারা বিভিন্ন গ্রামে যেত। তখন ছবি তুলতে হতো কিসের কারণে? নয় ওই এসএসসি পরীক্ষার আগে ক্লাস 9-এ যখন রেজিস্ট্রেশন করে তখন ওই ছবি, আর কেউ যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চায় বা ওই রকম, তাও সেটা সাদা কালো ছবি। তো কালার ছবির তো অনেক পরে দেখেছি আমরা, ক্যামেরাই ছিল না আমাদের এলাকায় ধরতে গেলে। আপনি কোনো একটা ইন্টারভিউতে এরকম বলেছিলেন ছোটবেলার কথা, যে যখন অনেক খাওয়ার ইচ্ছে ছিল তখন অনেক বেশি খাবার পাইনি, কিন্তু এখন চাইলেই খেতে পারি, কিন্তু খাওয়া হয় না সেভাবে। এই প্রসঙ্গটা ধরে যদি একটু আগাই। আমার বাবা ছিলেন একজন মানে প্রাইমারি স্কুলের শিক্ষক, তো তার যে আয় রোজগার বা টিউশনি করিয়ে অথবা স্কুল থেকে যে বেতন পেতেন, আমরা অনেকগুলো ভাই বোন, 8জন ভাই বোন, খুব বেশি স্বাচ্ছন্দ্য তো আমরা আসলে পাইনি ছোটবেলা থেকে। এক ধরনের টানাপোড়েনের ভেতর দিয়ে, আর্থিক অনটনের ভেতর দিয়েই বড় হয়েছি। একটা পুরো আপেল বা একটা পুরো কমলা ছোটবেলায় আমরা কোনোদিন চোখেও দেখিনি। ওই জায়গা থেকে এমনও হতে পারে
যে আমি যখন আমার হয়তো একটু সেই সামর্থ্য হলো বা আমার ফ্রিজের মধ্যে যখন কেজি কেজি আপেল কমলা প্যাকেট করা থাকতো, এবং অদ্ভুত বিষয় হচ্ছে আমার বাসায় আজ থেকে বোধহয় 3 মাস আগে কেউ কোনো একটা আপেল দিয়েছিল আমাকে বা অথবা আমার ছেলেকে খাওয়ার জন্য, না খেয়ে ফ্রিজের মধ্যে রাখা আছে, ওটা 3 মাস ধরে বা 4 মাস হয়ে গেছে, এবং গতকালকে আমি দেখেছি আপেলটা রয়ে গেছে। আমার ইচ্ছাই হয় না, মনে হয় যে ছোটবেলা খাইনি আর খেলাম না, তার মানে আবার একদম খাই না তাও না, এক ধরনের মিলেমিশে একাকার আর কি। কোন বিষয়গুলোর জন্য ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে? প্রথম হচ্ছে আমার বাড়ির পাশে যে পদ্মা নদী, সেই পদ্মা নদীতে সাঁতার কাটার জন্যে, আর পদ্মা নদীর চরে ছোটবেলায় আমরা ওই কোল বলে আর কি, খাল আর কি, মাঝখানে চর পড়তো, সেটা সাঁতরিয়ে ওই পারে গিয়ে আমরা ওই চরের মধ্যে খেলতাম, ফুটবল খেলতাম, বালু, একদম বালুর মধ্যে। ওইটা আমার খুব আমি মিস করি। আর একটা পুকুর ছিল আমাদের গ্রামে, যেটা বলা হতো মানে পোদ্দার বাড়ির পুকুর। ওই পুকুরে সাঁতার কাটা, এবং ওই যে পুকুরের ঘন্টার পর ঘন্টা আমরা খেলতাম, ওই যে কি জন্য একটা ভেঙে ওই যে ডুবুরি দিয়ে খেলে না কি, ওটা এখন ভুলে গেছি আর কি। আমার ওই জীবনটা দরকার। বোনদের গল্পে যেতে চাই, যেহেতু সবার ছোট আপনি। আমি শুনেছি বোনদের ডাকতেন দিদি, মন্দি, সোনাদি, রাঙাদি, খুকদি। দিদিদের প্রভাব আপনার জীবনে কতটা? দিদিদের প্রভাব হচ্ছে, যেমন বড়দিকে আমরা আসলে মায়ের পরেই বড়দিকে আমরা ওইভাবে চিন্তা করি, আমি দিদি ডাকি। ইভেন আমরা প্রত্যেকটা ভাই বোন ওই দিদির বাড়িতে কিছু না কিছু দিন বা পড়ালেখার কোনো না একটা সময় আমরা পার করেছি বড় বোনের বাড়িতে, রাজবাড়িতে। আমি রাজবাড়ি কলেজের স্টুডেন্ট। আমার দুলাভাই আর কি, জামাইবাবু, উনি ছিলেন বেলগাছি আলিমুজ্জামান স্কুলের আর কি হেড টিচার, ওনার বাড়িতে, এবং খুব অদ্ভুত একটা পরিবেশ। তা আমি দেখতাম আমার সেই ভগ্নিপতি, উনি খুব সৎ একজন উনিও শিক্ষক, বাড়িতে কাচারি ঘর থাকে না, ভোর থেকে সারা দিন স্টুডেন্ট আসতো, উনি যখন সময় পেতেন তখনই গিয়ে পড়াতেন। হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে হয়তো একটু দেখিয়ে দিলেন এটা কর, আবার হয়তো উনি ওনার খাওয়া দাওয়া করছেন বা স্কুলে যাবেন, একটু গ্যাপ গেল, আবার এসে আবার পড়াচ্ছেন। এবং এগুলো সব ফ্রি, কারো সামর্থ্য থাকলে কোনো স্টুডেন্ট তাকে টাকা দিত যার যতটুকু, এবং দরিদ্র মেধাবী যে ছাত্রছাত্রী তাদেরকে উনি ফ্রি পড়াতেন। তো এর চোখের সামনে এগুলো দেখে দেখে আসলে বড় হওয়া। তা এই বোনদের সঙ্গে আমাদের সম্পর্কটাই হচ্ছে, বড় বোন যেমন আমাদের কাছে মায়ের মতো, আমাদের সন্তান হিসেবে মানুষ করেছেন, সেই সঙ্গে তাদের যে আত্মিক সম্পর্ক, একজন আরেকজনের জন্য আমার মনে হয় যে আমি যদি কোনো বিপদে পড়ি, আমার কোনো একটা অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো হয়তো আমি হারালাম, আমার বোধহয় 5টা বোনের 5 জনই বলবে যে আমি চোখ দিয়ে দেবো। ওই বন্ডিংটা আমাদের ফ্যামিলির মধ্যে আছে, এবং ওই পরিবেশ থেকে ওইভাবেই আসলে আমাদের বেড়ে ওঠা। যদিও খুকদের সাথে সম্পর্কটা ছিল মারামারি, এবং নতুন বই পড়ার কোনোদিন সৌভাগ্য চঞ্চল চৌধুরীর হয়নি, শুধু বোনদের পুরনো বই পড়তে। ও পিঠাপিঠি ছিল তো, আমার ইমিডিয়েট বড় বোন, ও 1 ক্লাস আমার চাইতে আগে পড়তো। তা প্রত্যেক বছর ওর বইগুলো আমাকে পড়তে হতো, যে কারণে ছোটবেলায় আমি কোনোদিনই নতুন বই পড়তে পারিনি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোভিডের আগে, জাস্ট কোভিড শুরু হওয়ার কয়েক মাস আগে, আমি হাওয়া শুটিং করে ফিরেছি ঢাকাতে। আমার ভাই ডাক্তার, ও আমাকে আগে জানায়নি, যেহেতু আমি প্রায় 45 দিন আমি সমুদ্রে ছিলাম, শুটিং করেছি হাওয়ার। আসার 1 দিন কি 2 দিন পর আমি বৃন্দাবনদের বাসায় গিয়ে নর্মালি সন্ধ্যার পর ফ্রি থাকলে পরে আড্ডা দেই। সেই সময় আমাকে ফোন করে একটা দুঃসংবাদ জানালো। আমি সেই মুহূর্তে বেরিয়ে গেলাম, যে কিছুদিন ধরেই একটু সমস্যা হচ্ছিল, ডাক্তারের কাছে একটু টেস্ট দিয়েছিল, ওর ক্যান্সার ধরা পড়েছে। আমি দুঃখিত এই মুহূর্তে। মানে যে বোনটার সাথে আমার সবচাইতে লিটারালি মারামারি করতাম আমরা ছোটবেলায়, বিভিন্ন কিছু না, খাবার নিয়ে, হয়তো ওকে ডিমটা দিল বা মাছটা দিল, বড় মাছটা, এই নিয়ে মারামারি চলতো ওর সাথে আমার। তো ওর 2বার অপারেশন হয়েছে, ক্যান্সার পেশেন্ট, কিন্তু এখনও আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে ও ট্রিটমেন্ট করে এখনও আছে ভালো। কিন্তু আমার খুব কষ্ট লাগে যে ওর যখন কেমো দেয়, সেকেন্ড টাইম যখন আবার ধরা পড়লো, চুলটা তো সব পড়ে যায়। আমাকে একটা উইগ দিয়েছিল আমার মেকআপ আর্টিস্ট। একদিন গিয়ে দেখলাম কি যে মাথাটা ঢাকা, ও নিজেই রাগ করে ওই যে মুটি মুটি চুল বালিশের মধ্যে পড়ে যেত, আর নিজে রেজার দিয়ে মাথা কেটে ফেলেছে। তো ওই দৃশ্য দেখার পর আমি এসে ওই উইগটা খুঁজে বের করলাম, বের করে আমি নিজে উইগটা মাথায়
দিয়ে আমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছি আর শ্যাম্পু দিয়ে ওটা পরিষ্কার করে পরের দিন ওকে দিয়ে আসছিলাম। এবং সেকেন্ড টাইম আবার যখন অপারেশন হলো, এখন উইকটা ওর বাসায়। এবারও 6টা কেমো হয়ে গেছে, আর 2টো কেমো দেওয়ার পর আবার রেডিয়েশন শুরু হবে। হচ্ছে আমার ভাই বোনের মানে গল্পটা। ঠিক আমার যে ভাই ডাক্তার, আমার বড় ভাই মেজো ভাই ডাক্তার, আমরা সবাই এইভাবেই আসলে একজন আরেকজনের সাথে কানেক্টেড। আমাদের এত বছর ধরে, বাবা 90 বছর বয়সে মারা গেছেন, 90+, মাও 85+, কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্কগুলো ওই রকমই আছে। যেহেতু মায়ের প্রসঙ্গ এলো চঞ্চল ভাই, আমি পরম শ্রদ্ধেয় মা নমিতা চৌধুরী, তার কথা শুনতে চাই। মা অনেক কষ্ট করে আপনাদের ভাই বোনদেরকে মানুষ করেছেন। আমাদের সময়ের যে মারা ছিলেন, এরা ছিলেন সর্বত্যাগী। হয়তো এই যে 8টা সন্তানের কথা বললাম, মায়ের মা বাবার, আমরা 8টা ভাই বোন, এদের খাবার মুখে তুলে দেওয়ার পর যদি খাবার থাকতো তাহলে খেত, না হলে খেত না। এবং নিজে কোনোদিন কোনো সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে, এখনও আমি তার সঙ্গে ফোনে কথা হলে পরে, সামনাসামনি গিয়ে দেখা হলে পরে আমি বারবার জিজ্ঞেস করি, মা তোমার কি লাগবে? আজ পর্যন্ত কোনো 8টা ভাই বোনের কাছে কোনোদিন মনে হয় না মা কোনোদিন বলেছে আমার এই জিনিসটা দরকার। যেতে যদি কোনোদিন কোনো কিছুতেই মাকে হয়তো হ্যাঁ বাবা এটা কেন আনছো, এটা সেটা এই বলবে, কিন্তু কোনো চাওয়া নেই। এই হচ্ছে আমাদের মা, সর্বংসহা। একদম। 27 ডিসেম্বর 2022, যে দিনটি আপনার জন্য খুবই শোকাবহ এবং সবচেয়ে, আমি বলবো যে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হারিয়ে গেছে সেদিন আপনার। এবং বাবা চলে যাওয়ার পর আপনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু লিখতেন বাবাকে স্মরণ করে। একটা বিষয় লিখেছিলেন যে যেদিন বাবা চলে যায়, হসপিটালে দাঁড়িয়ে আপনার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু চিৎকার করতে পারছিলেন না যে কখন একজন মানুষ ছবি তুলে সেটা পোস্ট করবে। শিল্পীদের জীবন আসলে কতটা ভয়াবহ। এক হচ্ছে যে আমি যে পেশায় আছি, এর তো অনেক মানে প্রাপ্তি, অনেক প্রাপ্তি। আমার আবেগটা যখন কেউ না বুঝতে পারে তখন কষ্ট লাগে। বাবা 15 দিনের মতো আইসিইউতে ছিলেন, আইসিইউ সিসিইউ, যেটা মানে একদম আনকনশাস অবস্থায়। নিউরো পেশেন্ট ছিলেন, উনি পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে ব্রেন হ্যামরেজ, সেখান থেকে পুরো ব্লিডিংয়ে মানে আর ফেরানো যায়নি, তার আর সেন্স ফেরেনি আর কি। এবং 15 দিন পর্যন্ত বাবা বেঁচে ছিলেন। প্রথম 7-8 দিন যাওয়ার পরেই ডাক্তার বারবার করে বলছিলেন যে হয়তো আর ফিরবে না, শুধু শুধু ওনাকে কষ্ট দেবেন না, আমরা লাইফ সাপোর্টটা খুলে নেই। তা আমি আমার ভাই বোনদের সঙ্গে কখনো কখনো একমত হয়েছে বাবার ট্রিটমেন্টের ব্যাপারে, আবার কখনো কখনো আমি মানে তখন আমার মাথা ঠিক ছিল না, আমি বলছি না, এটা কোনোভাবেই সম্ভব না। একটা মানুষ লাইফ সাপোর্টে থাকলে তো তার ইয়েটা তো সচল আছে, আমি তো হার্টবিটটা পাচ্ছি। আমি গিয়ে সকাল বিকাল 2বার করে দেখা করতাম, হাতটা ধরতাম, বরফের মতো ঠান্ডা, আমি একটু ধরে দাঁড়িয়ে থাকতাম যে আমার একটু শরীরের ওমটা একটু বাবাকে হাতটা একটু গরম করে। এবং আমি রাজি হইনি। আমার ভাই ডাক্তার, সেও বলেছে দেখ এত কষ্ট বাবা পাচ্ছে। আমি কই বাবার তো কষ্ট পাচ্ছি কিনা, বাবা তো আনকনশাস, তো বাবা তো বুঝতেই পারছে না, কিন্তু আমরা তো বুঝতে পারছি যে ওই লাইফ সাপোর্টটা খুলে দিলে তো বাবার থাকবে না। তো যে কদিন আছে থাক, আমার যা কিছু টাকা পয়সা যা কিছু অর্জন আছে, বাবার যতদিন পারি সব কিছু বিক্রি করে দিয়ে হলে আমি ট্রিটমেন্ট করাবো, কিন্তু তোদের সাথে আমি একমত না, আমি লাইফ সাপোর্ট খুলতে পারবো না। এটা যখন 14-15 দিনের মাথায় যখন যেদিন এই কথাগুলো আমি বললাম, এবং বলে আমি হাওয়া করে কান্নাকাটি করতে থাকলাম, ভাইদের সঙ্গে একরকম প্রায় রাগারাগি, ঠিক তার পরের দিন বাবা মারা গেল। কেবিন নাম্বার 902, যে কেবিনে পরিবারের সবাই মিলে অপেক্ষা করতেন বাবাকে দেখার জন্য। আপনি একটা ফেসবুক পোস্টে লিখেছিলেন যে মাঝরাতে হঠাৎ হঠাৎ যখন ঘুম ভেঙে যায় আপনি বাবা বাবা বলে চিৎকার করে ওঠেন। একটু কি জানতে চাইতে পারি যে কোন কোন সময়টাতে বাবাকে সবচাইতে বেশি মিস করেন? বাবার সরাসরি আসলে ওইরকম আদরটা পাইনি, বাবাকে ওইভাবে জড়িয়েও ধরা হয়নি, কারণ বাবাকে আমরা খুব ভয় পেতাম। যত আবদার ছিল মায়ের কাছে। তা বাবা যে রাস্তাতে হেঁটে যেত, একদম সত্যি কথা, এটা নিজের চোখে দেখা, বাবার হাঁটার এমন একটা স্টাইল ছিল, মানে মনে হতো যে মানে বাঘ বোধহয় হেঁটে যাচ্ছে। এবং দূর থেকে হয়তো কেউ সাইকেল নিয়ে আসছে, সাইকেল থেকে ধামধুম করে নেমে দেখা গেল যে একদম রাস্তার থেকে নিচে নেমে চলে যেত, এইরকম ভয় পেত বাবাকে, এইরকম একজন মানুষ ছিল। তা আমরাও সচরাচর সেটা ভয়টা পেতাম। তা যে কারণে বাবার খুব কাছে যাওয়া আসলে ওইভাবে হয়নি। তা আমি এই ঢাকাতে বাবা শেষের দিকে যখন আসতেন বা ইয়ে করতেন থাকতেন, এটা লাস্ট 10-15 বছরের কথা বলবো, আমি মোটামুটি যখন এস্টাবলিশড হয়ে গেছি, যখন আমার সাহস বেড়ে গেছে, যখন আমাকে বাবা ভয় পায়। ওরে বাবা, আগে বাবাকে ভয় পেতাম আমরা সবাই ভয় পেতাম সব ভাই বোন, এখন বাবা আমাদের সবাইকে ভয় পায়, বিশেষ করে আমাকে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ আমি সবার ছোট, আমি বদরাগী, আমার ধৈর্য কম, আমার সহ্য কম। তো
মুহূর্তেই বাবাকে আমি এমন কোনোবার আসলে বাড়ি বসে বসে গল্প করতাম, জড়িয়ে ধরতাম এবং তাকে টাইট করে ধরতাম আমি, যে এত বছর পর্যন্ত বাবাকে ধরা হয়নি, এই সুযোগ এখন তো আর বাবাকে একটা পুষিয়ে দেয়। যে আগে ছোটবেলায় যেহেতু এইভাবে ধরা হয়নি, গল্প করা হয়নি। আমি গত পরশুদিন একটা চিঠি পেয়েছি বাবার, হাতে লেখা চিঠি। সেই চিঠিতে বাড়ির একটা অনুষ্ঠান হবে সেখানে যাওয়ার জন্য লিখেছে, আর লিখেছে আমার মানে বাড়িতে তো বাবা শেভ করতো নাপিতে, মানে সেলুনে গিয়ে, বা নাপিত বাড়িতে এসে শেভ করে দিত। তা আমরা একটা পর্যায়ে তাকে খুব দামি জিলেট রেজার, তারপর ব্লেড টেড এগুলো কিনে দিতাম। তা চিঠির মধ্যে লেখা যে আমার রেজারের ব্লেড শেষ হয়ে গেছে, তুমি আসার সময় ব্লেড নিয়ে এসো। এই জাস্ট পরশুদিন আমি বিভিন্ন পুরনো কাগজপত্র খুঁজে খুঁজে বের করতে করতে বাবার রেজার, ফোম, শেভিং ফোম, সোয়েটার, শাল। আর আমি যখনই দেশের বাইরে যেতাম, বিশেষ করে কলকাতায়, প্রত্যেকবার বাবার জন্য একটা করে শাল নিয়ে আসতাম। বাবাকে তো সবাই দুলাল মাস্টার হিসেবে জানতেন এলাকাতে, এবং 34 বছর তিনি প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। বাবার কোন কোন গুণগুলো চঞ্চল চৌধুরীর মধ্যে রয়েছে? সৎ একজন মানুষ হওয়া, মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, হাসি মুখে কথা বলা এবং অসৎ কোনো কর্মের থেকে নিজেকে বিরত রাখা। আমি আমার প্রফেশনাল লাইফে আমি সৎ থাকার চেষ্টা করি এবং আজীবন সেটা থাকারই চেষ্টা করব। অনেক তো কথা হলো, এবার আপনার জন্য রয়েছে আরো সারপ্রাইজ। আরো দুজন বিশেষ মানুষের কথা শুনবো আমরা। ধারণা করতে পারছেন কারা হতে পারে? না, আমি জানি তুমি তো প্রত্যেকটা মানে সারপ্রাইজের সংখ্যা তো অনেক বাড়ছে, মানে অনেকগুলো সারপ্রাইজ হয়ে গেছে। আমি জানি নিশ্চয়ই আগের যে সারপ্রাইজ তার চাইতে আরো কিছু বড় কিছু হবে, এটুকু এক্সপেক্ট করছি। আচ্ছা, তাহলে কথা না বাড়াই, সারপ্রাইজ কি রয়েছে দেখে নেই। বাবা অ্যাজ অলওয়েজ খুবই নর্মাল, এবং একটা বাবা ছেলের যেরকম সম্পর্ক হয় আমারও ঠিক সেরকমই। বাবার সাথে আমার খুবই ইমোশনাল সম্পর্ক। সে আমাকে ভুল করলে শাসন করে, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, তারপরে তার কথা শোনার চেষ্টা করি। বাবার সবচেয়ে যে দিকটা আমার পছন্দ, সে হচ্ছে অনেক পাংচুয়াল, এবং সে সবসময় টাইম মতো সব কাজ করে, এবং তার রিপোর্টিং টাইম হচ্ছে একেবারে পুরা পারফেক্ট। বাবার সব ধরনের কাজই আমার দেখতে অনেক ভালো লাগে এবং আমি খুবই পছন্দ করি বাবার সাথে দেখতে। বিশেষ করে কারাগার, তাকদির, চানমাঝি, তারপরে আয়নাবাজি, এই ধরনের কাজ দেখতে আমি একটু বেশি পছন্দ করি। বাবাকে এরকমভাবে কখনো বলা হয় নাই যে কি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা বাবাকে এরকম খুবই কম বলা হয়েছে আমার মনে হয়, খুব বেশি একটা বলা হয়নি বাবাকে আলাদা করে। চঞ্চল সম্পর্কে বলতে গেলে অনেক ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ, অনেক সরল, কাজ পাগল মানুষ, আর কাছের মানুষকে নিয়ে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমোদে আহ্লাদে খুশিতে ভালো থাকতে ভালোবাসে এমন একজন মানুষ। বাসায় আমাকে গান করে শোনানোর উদ্দেশ্যে ওইভাবে গান কখনো গায় না, তবে হয়তো হয় না কখনো আড্ডা টাড্ডা হচ্ছে তখন সেই পরিপ্রেক্ষিতে যদি গায়। আর মাঝে মধ্যে এখন অবশ্য খুব কম বসে, ছেলেকে নিয়ে যখন বসে তখন একসাথে দুজন গান গায়। অভিনয় এবং গান দুইটা সত্ত্বেই আমার কাছে অনেক পছন্দের। সময় দেওয়ার ব্যাপারে আর এখন এটা নিয়ে খুব একটা অভিযোগ তার কাছে আর নেই, কারণ সে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। আর মাঝখানে এই কোভিড, তারপরে এখন হচ্ছে যে খুবই তো বললাম সিলেক্টেড কাজ করে, এখন তো আর রেগুলার তার শুটিংও থাকে না, যে কারণে অনেকটাই সময় দেয়। তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, এবং তোমার সাথে এতগুলো পথ চলে আমি হচ্ছে খুশি এবং আনন্দিত, এবং এভাবেই যেন আমাদের আগামী পথ চলাগুলো এভাবেই যেন চলতে পারি, এটাই চাই। বাহ, মন ছুঁয়ে গেল। শুদ্ধ তো একদিন বড় অভিনেতা হবে, এটা আমার মন বলে। আপনার মন কি বলে? এটা মন বললে তো হবে না। বড় অভিনেতার থেকে বড় কথা হচ্ছে যে অভিনয়টা শেখাটা অনেক বেশি জরুরি, তার জন্য যে সাধনা, যে কষ্ট করতে হয়। হ্যাঁ, ও তো বাই বর্ন, ওর ব্লাডে হয়তো, ওর বাবা যেহেতু অভিনয় করে, সেটা তো কিছু বিষয় তো ও অটোমেটিক্যালি সেটা পেয়েছে বা পাবে, এটা স্বাভাবিক। না পেলেও ক্ষতি নাই, কিন্তু পড়াশোনাটা ঠিক মতো করতে হবে। আর অভিনয় করাটা আসলে অনেক সাধনার বিষয়, অনেক কষ্ট করতে হবে, শিখতে হবে। তারপর যদি বড় অভিনেতা হবে তো সেটা অনেক পরের কথা। সেটা আমি বেঁচে থাকলে পরে যদি দেখি যে হ্যাঁ ও ক্যারিয়ারে গেছে, যদি কিছু অর্জন করতে পারে ভালো, তবে আশা করি যে ও পছন্দের কাজটা করুক।
নিশ্চয়ই, তার জন্য অনেক শুভকামনা। আমি শুনেছি ডাক্তার শান্তা চৌধুরীর সঙ্গে আপনার দুবার বিয়ে হয়েছে এবং তিনি আপনার বড় ভাইয়ের স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, একবার হয়েছে আনুষ্ঠানিকভাবে আর একবার হয়েছে একটু খাতা কলমে আর কি। আচ্ছা, কারণ ওর ফ্যামিলির কেউ রাজি ছিল না, বিশেষ করে ওর মা রাজি ছিল না, তা যে কারণে আমরা লুকিয়ে একবার বিয়ে করেছিলাম। ওকে, লুকিয়ে মানে কি, যে যখন মোটামুটি দেখলাম যে কোনোভাবেই রাজি করা যাচ্ছে না, যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে কোনোভাবে আগে আটকাই, খাতা কলমে কাগজে কলমে আগে আটকাই, তারপর ওটা করার পর কিছুদিন পর আমাদের পারিবারিক একটা অনুষ্ঠান করে, যেটা রিচুয়াল আর কি মেনে আর কি, যেটা আর আগের টোটা ছিল যে যাতে এরপরে গার্জিয়ান না করলেও যেন কোনো ঝামেলা না, কাগজ দেখাবো, এরকম এরকম হয়েও ছিল। এটা জানার পর গার্জিয়ানরা মোটামুটি একটা ঠ্যাক দিয়েছিল আর কি ওই পক্ষ থেকে। তা আমি কাগজপত্র নিয়ে গিয়ে আমি বললাম যে এই যে কাগজ আছে, দেখাতে পারবেন না, দুইজনই আমরা প্রাপ্তবয়স্ক, ছেড়ে দিতে হবে। একদম তারা অবনত মস্তকে ছেড়ে দিছে। এবার আপনার জন্য আরো সারপ্রাইজ রয়েছে, কিন্তু আমি যে এত সারপ্রাইজ দিচ্ছি, আমাকে কি দেবেন? তোমার ছবি এঁকে দেবো? না না, এটা তো আগে পাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে কিছু খাইতে পছন্দ করো? না, খাওয়া না, কি আমি শুনতে পছন্দ করি। কি? আরেকটা গান বললাম, যেটা গাইতে চাই না ভেতর থেকে আসে না, এটা হবে না। কিন্তু এবারে আপনার সহকর্মীরা দেশের বাইরে থেকে আপনার জন্য ভালোবাসা জানিয়েছেন, একটু দেখি। নমস্কার। আসলে আজকে যে মানুষটিকে নিয়ে কথা বলতে আমি চাই বা কথা বলছি, সে মানুষটা আমার নিজের খুব প্রাণের মানুষ, মনের মানুষ। তার নাম চঞ্চল চৌধুরী, এবং আমি ব্যক্তিগতভাবে ওর অভিনয় নিয়ে আলোচনা করার মতন যোগ্যতা রাখি কিনা আমি নিজেও জানি না, কারণ ওকে আমি বড্ড ভালোবাসি। কিন্তু আমি ওর বেড়ে ওঠা অভিনেতা হিসেবে সেটা আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আমি ওর প্রতিটি কাজই প্রায় দেখে থাকি, এবং আমার সঙ্গে যখন প্রথম আলাপ হয় মনের মানুষ ছবিটিতে, গৌতম দা আমাকে বলেন যে চঞ্চল করছে, আই ওয়াজ ভেরি হ্যাপি, আমি খুব আনন্দিত হয়েছিলাম। কিন্তু তার আগেই আমার ওর একটি ছবি, সেটা খুব আলোড়ন সৃষ্টি করেছিল, মন পড়া। সেই ছবিটি আমি দেখেছিলাম কলকাতায় বসে, এবং দেখার পরে আমি মনে করেছিলাম, বাহ, ছেলেটি কে, অসামান্য অভিনয় করেছে। আমি জানতাম না তখনও যে আমার সঙ্গে ওর এরকম একটি সম্পর্ক হবে মনের মানুষের পর থেকে, যেখানে আমরা প্রায় মাসে একবার কি দুবার ফোনে কথা বলি, আমরা আমাদের অভিনয় নিয়ে আলোচনা করি, আমাদের নিজেদের জীবন নিয়ে আলোচনা করি। আর এখান থেকে না একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে আমাদের দুজনের। আর আমি সত্যি চঞ্চলকে অসম্ভব ভালোবাসি। আমি অ্যাট দ্য সেম টাইম, মানে ভালোবাসাটা একদিকে, আমি খুব শ্রদ্ধাও করি, কারণ ওর হাওয়া দেখে, আমি হাওয়া দেখতে নন্দনে গেছিলাম, আমি দর্শকের সঙ্গে বসে হাওয়া দেখেছি, আমি চেয়েছিলাম হাওয়াটা আমি দর্শকের সঙ্গে বসে দেখি। তারপর দেবী দেখেছে, এবং ওর যে ওটিটিতে কাজ করছে বা ওর আগে যে নাটকগুলো করতো টেলিভিশনের জন্য, আমার অধিকাংশ নাটক দেখা। কিছুদিন আগে বাংলায় একটি কাজ করেছেন, যেটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। মানে ও আমার থেকে যদি বয়সে ছোট না হতো, আমি 100%, মানে আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, কারণ মৃণাল জেঠুর চরিত্রে অভিনয় করাটা খুব সোজা ছিল না, এবং পদাতিকেও অসামান্য অভিনয় করেছে। আমি গর্বিত যে আমি এরকম একজন অভিনেতাকে চিনি। আর মানুষ চঞ্চল অসম্ভব ভালো একজন মানুষ। আসলে ভালো অভিনেতা হতে গেলে না, ভেতরে ভেতরে ভালো মানুষ হওয়াটা খুব প্রয়োজন। আমার মনে হয় সেটাই চঞ্চল চৌধুরী আমার কাছে নয় শুধুমাত্র একটি ব্র্যান্ড, অথবা শুধুমাত্র একজন অভিনেতা সত্তাই নয় বা আর্টিস্ট সত্তা নয়। আমি বলবো যে তিনি একটি ইনস্টিটিউশন, অভিনয়ের একটি ইনস্টিটিউশন। সেটা বললে কোনো রকম অমূলক হবে না। কিছু দিনে বা কিছু বছর অভিনয় করে যে অভিনেতা তৈরি হয় বা সেলিব্রিটি তৈরি হয়, সেই মানুষটি সে নন। তার অভিনয়ের জন্য যে মগ্নতা, অভিনয়ের প্রতি যে ভালোবাসা এবং একটি ক্যারেক্টার তৈরির করার পেছনে তার যে নিষ্ঠা, সেগুলো আমি দেখে বারবার মোহিত হয়েছি। এবং একজন কো আর্টিস্ট হিসেবে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। একজন মানুষ হিসেবে শিখেছি যে কতটা ডাউন টু আর্থ হয়ে থাকা লাগে। আমি ব্লেসড চঞ্চল চৌধুরীর মতো একজন অভিনেতাকে আমার সহশিল্পী হিসাবে পেয়ে। আমি লিভিং লিজেন্ডই বলবো, কারণ চঞ্চল চৌধুরী তৈরি হওয়া এত সহজ কথা নয়।
আমরা ব্লেসড চঞ্চল চৌধুরীর মতন একজন আর্টিস্ট পেয়ে, আমি ব্লেসড চঞ্চল চৌধুরীর মতো একজন কো-আর্টিস্ট পেয়ে। আমি তার জীবনের সকল সাকসেস কামনা করছি। আমার মনে হয় এন্টিনা কাজ করছে না আসলে, সত্যি কথা। আমি এতটা মানে আবেগ আপ্লুত হয়ে গেলাম। হ্যাঁ, আমি অভিনয় করি, এটা আমার পেশা, নেশা, ভালোবাসা সবই ঠিক আছে, কিন্তু এতটা সম্মান আমি বোম্বাদার কাছ থেকে তার কথার মাধ্যমে পাবো এটা আমি স্বপ্নময় চিন্তা করিনি। আমার কৃতজ্ঞতা, ভালোবাসা আমার বন্ধু জয়ার জন্যে। জয়াও অনেক কিছু বলে ফেললো। এইরকম একটা জনপ্রিয় একজন অভিনেত্রী দুই বাংলাতে, আমারও অবশ্যই, আমি জয়ার ফ্যান। অভিনয়ের এত ডেডিকেশন আমি তো বছরের পর বছর দেখেছি। সেই দেবী করেছিলাম একসাথে, একদম ক্যারিয়ারের শুরুতে তার সঙ্গে আমি কাজ করেছি। কাজ কম হয়েছে, কিন্তু আমি দেখেছি যে কি ম্যাজিক্যাল পারফরমেন্স ওর, প্রত্যেকটা চরিত্রে ওর অ্যাপিয়ারেন্স স্ক্রিনে যখন আসে। সর্বশেষ করেছি উৎসব। তাই এরকম একজন জনপ্রিয় একজন অভিনেত্রী দুই বাংলায়, বোম্বা দাউস, লিজেন্ড অ্যাক্টর। আমরা এর আগেও দেখেছি অপর্ণা সেন, স্বস্তিকা মুখার্জি সহ আরও অনেকে আপনারা অনেক অনেক প্রশংসা করেছেন। মানে আমাদের চঞ্চল চৌধুরীকে নিয়ে যখন ভিনদেশি তারকারা প্রশংসা করেন বা যারাই করেন, তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা, কারণ তারা শুধু চঞ্চল চৌধুরীর প্রশংসা করেন না, বাংলাদেশের প্রশংসা করেন। এই কারণে আমি তাদের কাছে যেরকম ঋণী হয়ে যাই, সেই সাথে আবার আমার মনে হয় যে আমি এমন কি করেছি যে কারণে এই মানুষগুলো আমার জন্য শুভকামনা জানাচ্ছে বা আমাকে আশীর্বাদ করছে, প্রশংসা করছে। তার মানে এই জায়গাটা, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা। অর্থাৎ এই জায়গাটাকে আমি, এটা আপনার বিনয় এবং মহানুভবতা। আমরা আপনাকে অসম্ভব ভালোবাসি এবং আপনি এটা ডিজার্ভ করেন। অনেক ভারী ভারী কথা হয়েছে, এবার একটু মুডটা লাইট করতে হবে। সেজন্য দরকার র্যাপিড ফায়ার আর হ্যাশট্যাগ। তবে তার আগে নিব ছোট্ট একটা বিরতি। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতির। সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছে এক্ষুনি। দর্শক, ফিরে এলাম নরভেরিয়ন চঞ্চল চৌধুরীর সঙ্গে। আপনারা দেখছেন স্টার নাইট। একটা তো গান গাওয়ার কথা ছিল, ওইটা আমার উপহার, এবং আমি আমার দর্শকদের পক্ষ থেকে উপহার চেয়েছি। গানটা আমি তোমার উদ্দেশ্যে গাবো, প্লিজ। কারণ তুমি আজকে আমাকে এত বড় বড় সারপ্রাইজ দিয়েছো এবং আমাকে আবেগী করেছো, রীতিমতো ঋণী করেছো। ফুল ফুটেছে গন্ধে সারা মন, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। হাউসের পিরিতি করেছি আমি, হাউসের পিরিতি করেছি আমি, প্রেমী জীবন প্রেমী মরণ এই তো জানি। পাখি উড়ে গেলে তার ডানাতে কি ভয়, উড়ে উড়ে যাচ্ছে সবাই বেদনারই ক্ষয়, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা, এবং এই গানটা হচ্ছে হাশিম মাহমুদ ভাইয়ের। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গানটি গাইবার জন্য। কিন্তু এখন কথা তো বলতেই হবে আমাকে, কারণ এখন রয়েছে র্যাপিড ফায়ার। অনেক সহজ সহজ প্রশ্ন করব, কিন্তু আপনাকে খুব র্যাপিডলি উত্তর দিতে হবে এবং সেই উত্তরে থাকতে হবে ফায়ার। আর ইউ রেডি? প্রথম প্রশ্ন, বাসাতে কি কাজ করতে হয়, মানে কি কি কাজ করেন আপনি বাড়িতে? ওরা আসতে একটু দেরি করলে পর আমি ভাতটা চুলায় চড়িয়ে দেই, ফ্রিজার থেকে খাবার বের করে গরম করি, আর মাঝে মধ্যে ওই ঘরটারও ঝাড়ু দেই। আরে বাহ! শেষ কবে নাটক সিনেমা দেখে চোখের জল ফেলেছেন? উৎসব। উৎসব, ওকে। মাছ খেতে ভালোবাসেন, এটা আমরা সবাই জানি, কিন্তু কোন মাছ আপনার সবচাইতে প্রিয়? যে মাছে কাটা কম, আয়ের মাছ, বোয়াল মাছ, এগুলো আমি বেশি পছন্দ করি। তারপরে বেলে মাছ। রাজনীতিতে সক্রিয় হবার সম্ভাবনা কি কখনো আছে? 0%। রাজনীতির জায়গায় থাক, রাজনীতিতে আসলে কখনোই আগ্রহ ছিল না।
কখনোই না, স্টুডেন্ট লাইফেও না, এখনও না। জীবনের সবচেয়ে সঠিক আর সবচেয়ে ভুল সিদ্ধান্ত কোনটি? এখানেই বলতে হবে? হ্যাঁ। ভুল সিদ্ধান্ত বলতে অনেক সময় আমাকে না অনেক ধরনের বিভিন্ন ইস্যুতে সমালোচনা হয়, যে ইস্যুগুলো নিয়ে হয় আমার এখন মনে হয় যে সেই ইস্যুগুলোর সঙ্গে আমি না জড়ালেই পারতাম। আচ্ছা, সেটা আবেগের কারণে হোক অথবা পরিস্থিতি বাস্তবতার কারণে হোক, এটা একটা সময় মনে হয় যে হয়তো এটাই আমার ভুল। আর সঠিক সিদ্ধান্ত? আমি খুব বেশি ভুল সিদ্ধান্ত জীবনে নেইনি, সবই সঠিক সিদ্ধান্তই। আরে বাহ, খুব ভালো কথা। কখন খুব অসহায় অনুভব করেন? অসহায় অনুভব করি যখন পরিবারের লোকজন ভুল বুঝলে সমস্যা নেই, তাদের তো 10 বার 20 বার সময় পাওয়া যাবে, কিন্তু যখন আমার দর্শকেরা আমাকে ভুল বোঝেন তখন খুব কষ্ট লাগে। কারণ আমি তো জনে জনে তো আমি বোঝাতে পারবো না যে তুমি যেটা ভাবছো আমি আসলে সেটা না, বা আপনি যেটা ভাবছেন এটা আপনার ভাবনার মধ্যে একটু পার্থক্য আছে, ভুল আছে ভাবনার মধ্যে। আপনার অনেক গুণের কথা আমরা জানি, কিন্তু কোন গুণের কথাটি আমরা কেউ জানি না? আমি ওয়াশিং মেশিনে কাপড় কাচতে পারি ভালো, এবং সেটা করি আমি। নিজের সম্পর্কে এটা দর্শক জানে না, এটা দর্শক জানে না, আমিও আজকে প্রথমবার জানলাম। নিজের সম্পর্কে কোন গুজবটি সত্যি হলে আপনি খুব খুশি হবেন? যে আমি যা বিশেষ করে আমার বাবাকে অনেক ভালোবাসি, আমার ওই জামাইবাবুর কথা বললাম তাকে খুব ভালোবাসি, এটা যদি তাদের মৃত্যুটা যদি গুজব হতো সবচেয়ে খুশি হতেন। মৃণাল সেনের বায়োপিকে তো দুর্দান্ত অভিনয় করেছেন, আর কার বায়োপিকে কাজ করতে চান? আর কোনো বায়োপিকে আমি কাজ করতে চাই না। করবেনও না সুযোগ আসলে? না, নেভার। কারণটা হচ্ছে আমি তো ব্যক্তি জীবনে চঞ্চল চৌধুরী, আমাকে যখন আমি মৌলিক কোনো চরিত্র অভিনয় করি, সেটা চানমাঝি হোক অথবা সোনাই হোক অথবা আয়না হোক, তখন তো আমার স্বাধীনতা থাকে, আমার ডিরেক্টর যেভাবে আমাকে ক্যারেক্টারটি বোঝান অথবা স্ক্রিপ্টে যেভাবে লেখা থাকে আমি সেই চরিত্র হওয়ার চেষ্টা করি। একজন মানুষের পক্ষে হুবহু আর একটা মানুষ হওয়া, এটা সবচেয়ে কঠিন কাজ, এবং পদাতিক এই কারণে আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল যে হ্যাঁ কোনো কারণে আদলে চেহারায় হয়তো মিল হতে পারে, কিন্তু ওই মানুষটার জীবনযাপন, কথাবার্তা, চালচলন, তার আদর্শ, এটা হয় না। ভাই এই ব্লেম নিতে পারবো না, আমি কোনো বায়োপিকার জীবনেও কোনোদিন করব না, এটা আমার প্ল্যান আর কি, আমার ইচ্ছা নাই, কারণ ওই মানুষটি হওয়া সম্ভব না। কারণ আমি যতই মৃণাল সেনের চরিত্র অভিনয় করি না কেন, একটা পর্যায়ে ওর ভেতর থেকে চঞ্চল চৌধুরী বের হয়েই আসবে, এবং দর্শক তখনই আঙুল দিয়ে বলবে যে এটা উনি তো চঞ্চল, তো এই যে এখন তো চঞ্চল চৌধুরীর মতো লাগছে। তার মানে আমি 90%ও যদি ওই চরিত্র হতে পারি, 10% যে হতে পারলাম না, সেটার জন্য দর্শক আমাকে ব্লেম দিবে। আমার কি দরকার, আমি ওর চাইতে চানমাঝি, রাতমাঝি, যা খুশি করব, কেউ যেন ওই চরিত্র কোনোদিন না দেখেও না, মেলাইতেও পারবে না। ব্যাস। আপনাকে নিয়ে অটোবায়োগ্রাফি হলে তার শিরোনাম কি হবে? আমাকে নিয়ে এরকম হওয়ার সম্ভাবনা আছে নাকি? এটা যখন হয় তখন আমাকে জিজ্ঞেস করলে আমি চিন্তা ভাবনা করে বলবো, এখন কিভাবে বলবো? আমি তো এটা এক্সপেক্টই করি না যে এটা হবে বা হওয়ার সম্ভাবনা আছে। যদি সুযোগ পান তাহলে কার সঙ্গে ডুয়েট গান করতে চান? গান গাওয়ানে আমার আর কোনো ইচ্ছা নেই, আবারও বললাম কথাটা, কারণ গানটা আমার জীবনে অনেক দিয়েছে, আবার কেড়েও নিয়েছে অনেক কিছু। যখন চোখে ঘুম আসে না তখন কি করেন? তখন ওই মোবাইল ইউটিউবে ঢুকে গান শুনি বা গান দেখি, মানে গান তো দেখেও এখন। গান থেকে বেরোতে চাই। আপনার অভিনীত সবচাইতে প্রিয় 3টি চরিত্রের নাম বলুন। এখন পর্যন্ত যদি আমি বলি, আমার হাওয়ার, চানমাঝি, আয়নাবাজি তো অনেকগুলো চরিত্র অভিনয় করেছিলাম, আর পদাতিক মৃণাল সেন, মানে আমার অভিনয় একটু দেখার মতো আর কি যদি হয় এই ছবিতে। এইভাবে বলেন না, বেটার দেন আদার্স। আমি দেখলে পরে মনে হয় যে না, একটু কষ্ট করে অনেকদিন ধরে কিছু একটা আমি, যেটা আমার দেখতে খুব বেশি খারাপ লাগেনি। এবারের সেগমেন্ট হ্যাশট্যাগ, যেটা করতে হবে আমি আপনাকে কিছু নাম বলবো, সেই নামের সঙ্গে যথাযথ বা খুব কাছাকাছি যায় মানানসই একটি শব্দ আপনাকে ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ বলে। যেমন মৌসুমি মৌ, হ্যাশট্যাগ লক্ষ্মী মেয়ে। ও মা। আপনার জন্য প্রথম নাম যেটা, শাকিব খান। হ্যাশট্যাগ কুল। ওকে। আরফিন শুভ। হ্যাশট্যাগ বুদ্ধিমান। আফরান নিশো। হ্যাশট্যাগ দুর্দান্ত। সিয়াম আহমেদ। হ্যাশট্যাগ আপন। শরীফুল রাজ। হ্যাশট্যাগ পাগলা। মোশাররফ করিম। হ্যাশট্যাগ মজা। সালাউদ্দিন লাবলু। হ্যাশট্যাগ ফান। আচ্ছা, ওকে। বৃন্দাবন দাস। হ্যাশট্যাগ দাদা। মোস্তফা সরোয়ার। দাদাই। হ্যাঁ, ওকে।
মোস্তফা সরোয়ার ফারুকী, হ্যাশট্যাগ বড় ভাই, ওরে বাবা গিয়াসউদ্দিন সেলিম, হ্যাশট্যাগ বন্ধু ভাই, তৌকির আহমেদ, হ্যাশট্যাগ ভাই ভাই, অমিতাভ রেজা চৌধুরী, হ্যাশট্যাগ দুষ্টু ভাই, মেজবাহুর রহমান সুমন, হ্যাশট্যাগ ছোট ভাই। এত ভাই কেন, অন্য কিছু নাই? ভাই বলছি কারণ এদের সবার সাথে ভাই ভাই সম্পর্ক, কিন্তু প্রত্যেকের আবার একটা আলাদা ক্রাইটেরিয়া আছে। অনম বিশ্বাস, হ্যাশট্যাগ বুদ্ধিজীবী ভাই, ওরে বাবা সৈয়দ আহমেদ শাওকি, হ্যাশট্যাগ ভাইসা, রায়হান রাফি, হ্যাশট্যাগ তুফান। তুফান মানে কেন বলছি, ওর ভাবটাই হচ্ছে এরকম একদম। সৃজিত মুখার্জি, হ্যাশট্যাগ দাদা। কেন যেন মনে হচ্ছিল আপনি এটাই বলবেন। যাই হোক, এবারে জয়া আহসান, হ্যাশট্যাগ সব। সব তার মানে অভিনয় ভালো, অ্যাপিয়ারেন্স, চেহারা ভালো, সবকিছু মিলে ওর জয়ার সম্পর্কে আর কিছু আলাদা বিশেষণের দরকার। জয়া হোসেন মানে জয়া জয়া। জয়া জয়া। রুনা খান, হ্যাশট্যাগ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। নুসরাত ইমরোজ তিশা, হ্যাশট্যাগ কুল অ্যাক্ট্রেস। বিদ্যা সিনহা মেম, হ্যাশট্যাগ বিউটি বিদ্যা। মাসুমা রহমান নাবিলা, হ্যাশট্যাগ কিউট। মেহজাবিন চৌধুরী, হ্যাশট্যাগ সুপার কিউট। ওকে। নাজিফা তুষি, হ্যাশট্যাগ নাজিফা তুষি মানে হচ্ছে গুলতি, গুলতি আসে। ওকে, হ্যাশট্যাগ গুলতি। হ্যাশট্যাগ গুলতি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিআরএস চঞ্চল চৌধুরী, অনেক ভালো সময় কেটেছে আপনার সঙ্গে আমাদের। অনেক ভালোবাসা, অনেক ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। কেমন লাগলো স্টার নাইটে এসে? আমি মনে করি যে লাস্ট এরকম সুন্দর সময় আমি কবে পার করেছি এটা আমি আপাতত মনে করতে পারছি না। এবং আমি এই অনুষ্ঠানে এসে আমি যতবার ইমোশনাল হয়েছি আমার চোখ ভিজে গেল। আমি বোধহয় 1 বছর আমার চোখে এত, এখন কান্না খুবই কম পায়, বয়স হয়ে গেছে না, কিন্তু আমি জানি না কেন যেন মনটা নরম হয়ে গেল কিনা জানি না। এই অনুষ্ঠানে এসে কেউ একটু ভালো বললেও কেমন খারাপ লাগছে, কষ্ট লাগছে, আর কষ্টের কথাগুলো বলতে তো কষ্ট লাগবেই। অসাধারণ একটা সময়, যেটা আমি, আমার মনে হয় না যে লাস্ট 1-2 বছরের মধ্যে আমি এরকম সময় কাটিয়েছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আপনাদের জন্য আমাদের সমস্ত আয়োজন, আমাদের জীবন, কারণ আমি এই কাজটি ছাড়া আর কোনো কিছুই করব না, এটা আপনাদেরকে কথা দিতে পারি। এই বিশ্বাসটুকু যদি আমার উপর আপনারা রাখেন যে চঞ্চল চৌধুরী একজন অভিনেতা, তিনি অভিনয় করবেন, তার অভিনয়ের যে জায়গাটা সেই জায়গায় তার পাশে আপনারা থাকবেন, বা টুকটাক গান যদি গাই, মানে আমি যা করব আপনারা আমার পাশে থাকবেন, আমি ওই কাজটাই করব। ভালো থাকবেন সবাই, আমাদের সাথে থাকবেন, শিল্পীর সঙ্গে থাকবেন, শিল্পের সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স। একজন চঞ্চল চৌধুরী যুগে যুগে একজনই হয়, সেটা আমরা আরও একবার আজ অনুধাবন করলাম। সবাই অনেক ভালো থাকুন, এবং এই ভালো লাগার অনুভূতি নিয়ে আমি মৌসুমী মৌ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 9টায় মাছরাঙা টেলিভিশনে, আমাদের ভালোবাসার কোনো প্রিয় তারকাকে সঙ্গে নিয়ে। শুভরাত্রি।